হাই বন্ধুরা, আপনারা কি জানেন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কতখানিকটা মজবুত ছিল? তখন শিক্ষা ব্যবস্থার মূল শক্তি ছিল হচ্ছে আধ্যাত্মিকের উপর কেন্দ্র করে। এই আধ্যাত্মিকের উপর কেন্দ্র করেই বিভিন্ন রকম গুরুকুল এবং গুরু আশ্রম গড়ে তুলেছিল। আর সেই গুরুকুল আর গুরু আশ্রম থেকে এত পরিমাণে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, দর্শন শাস্ত্র থেকে শুরু করে শল্য চিকিৎসা থেকে শুরু করে অনেক কিছু শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল। হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার অভিজ্ঞতাকে তারা পুঁথিতে লিপিবদ্ধ করে রেখেছিল এবং সমস্ত কিছু তাদের শিক্ষা ব্যবস্থাগুলোকে পুঁথিতে নথিভুক্ত করে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় করে তুলেছিল এবং সেই পুঁথিগুলোকে এক নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার করে তুলেছিল। আর সমস্ত পৃথিবীর একটা শক্তিশালী শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল এই ভারতবর্ষ। কিন্তু বিভিন্ন রকম বৈদেশিক আক্রমণের ফলে সেই শিক্ষা ব্যবস্থার উপর আমাদের দিনের পর দিন আঘাত এনেছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যাহা 3 মাস ধরে চলেছিল। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে ভারতবর্ষের আধ্যাত্মিকের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা লুকিয়ে ছিল তা কতখানিকটা মজবুত এবং শক্তিশালী। আর সেই বর্তমান সেই শিক্ষা ব্যবস্থা এতটাই মজবুত ছিল, তৎকালীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা আধ্যাত্মিকের উপর যে দাঁড়িয়েছিল সেটা এতটাই শক্তিশালী ছিল। তখন ইংরেজ শাসনরা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষের যদি এই শিক্ষা ব্যবস্থার উপর এগোতে থাকে তাহলে একদিন ভারতবর্ষ গোটা পৃথিবীকে শক্তিশালী হয়ে যাবে, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে যাবে। সেই জন্য তারা কী করলো, সেই শিক্ষা ব্যবস্থার উপর তাদের মতন একটা কালচারের শিক্ষা ব্যবস্থা তৈরি করলো, যে শিক্ষা ব্যবস্থাটা আজও বর্তমানে যেটা প্রচলিত আছে। আর তারা সেই শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে তৈরি করলো যে মাত্র কেরানি তৈরি করার জন্য বা তাদের কর্মী নিয়োগ করার জন্য, যে তারা দেশটাকে শাসন করার জন্য যে সমস্ত লেবার কিংবা কর্মীর প্রয়োজন, সেই শিক্ষাকে তারা ভারতবর্ষে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে চালু করলো। আর সেই শিক্ষা ব্যবস্থার জন্যই আজও সেই শিক্ষা ব্যবস্থা অব্যাহত হয়ে চলেছে। অর্থাৎ আমরা এখন যে সমস্ত শিক্ষাধারা বহন করে নিয়ে যাচ্ছি সেগুলো সম্পূর্ণই কর্মী গড়ে তোলার জন্য। যে একটা ছেলেকে আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন বর্তমানে দিচ্ছি, দেখা যাবে সেইগুলো একটা ভালো চাকরি করতে পারে সেই জন্যে, কিংবা সে ভালো একটা ঘরে তুলে সেই জন্যে। কিন্তু কখনো আমাদের কিন্তু যে আধ্যাত্মিক শিক্ষা ছিল সেটা সম্পূর্ণ ছিল আদর্শগত এবং সেটা আরও শক্তিশালী এবং সংস্কৃতিযুক্ত, অনেক অনেক মূল্যবান এবং অনেক গভীরত্ব ছিল। সেই জন্যই তো তৎকালীন আধ্যাত্মিক শিক্ষার মধ্যে থেকেই কোনাদের মতন বড় এক বৃহৎ বিজ্ঞানী গড়ে উঠেছিল। তাই তৎকালীন ভারতবর্ষ থেকেই শূন্য আবিষ্কার করতে পেরেছিল। তৎকালীন ভারতবর্ষই শল্য চিকিৎসা গভীর উন্নত ছিল, কিন্তু এখন সেই শিক্ষা ব্যবস্থা কেন সেই মানুষ আবিষ্কার করতে পারছে না ভারতবর্ষ? তাহলে ভাবো বন্ধুরা যে ভারতবর্ষের আধ্যাত্মিক শিক্ষা ব্যবস্থা কতখানিকটা মজবুত এবং কতখানিকটা শক্তিশালী ছিল। কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাকে, ভারতবর্ষের সেই আধ্যাত্মিক শিক্ষা ব্যবস্থাকে দিনের পর দিন বিভিন্ন রকম বিদেশি শক্তিগুলো আক্রমণের ফলে সেই শিক্ষা ব্যবস্থাকে আস্তে আস্তে পরিবর্তন করে দিয়েছে। আজ যদি সেই পুরানো শিক্ষা ব্যবস্থায় চালু থাকতো তাহলে বন্ধু কত না জানি জ্ঞানী মানুষ তৈরি হতো, কত কি আবিষ্কার হতো। হয়তো এমনও হতে পারতো আমরা পঞ্চম শক্তি আবিষ্কার করে ফেলতাম সেই আধ্যাত্মিক শিক্ষা ব্যবস্থার আলোতে আলোকিত হয়ে। কিন্তু ইংরেজ শাসনরা এসে সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে আমাদের কর্মী তৈরি করার উদ্দেশ্যে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছে সেটাই আজও অব্যাহত রয়েছে। ফলে আমরা আর সেই বড় বিজ্ঞানী কিংবা কোনো মহৎ মানুষ গড়ে উঠতে পারেনি। সেই জন্য বন্ধুগণ, আজ আমাদের এই ছোট্ট ছোট্ট যে শিশুরা শিক্ষা ব্যবস্থার মধ্যে বেঁধে যাচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমাদের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তারা বর্তমান শিক্ষায় শিক্ষিত হলেও আমাদেরকে উদ্যোগ নিয়ে সেই শিশুদেরকে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই জন্য বন্ধুগণ, আমি বারবার অনুরোধ করব যে ভারতবর্ষে পুনরায় সেই আধ্যাত্মিক শক্তিকে ফিরিয়ে আনতে হবে। আধ্যাত্মিক শক্তির মধ্যেই আবার ভারতবর্ষকে শক্তিশালী করে তুলতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুনরায় আধ্যাত্মিক করে তুলতে হবে। এসব বন্ধুরা আমরা সব